স্বার্থর উত্তর শান্ত। ইউনিফর্ম দেখছো না? আজ মনে প্রাণে ডিউটি করতে এসেছি। আর পুলিশ হিসেবে একটা পলাতক চোরকে ধরা তো আমার সবচেয়ে বড় দায়িত্ব। আমি আমি আপনাকে তুষির হম্বিতম্বির আগেই স্বার্থ গাড়িতে উঠে বসলো। ইঞ্জিন চালু হতেই ও ছটফটিয়ে বলল, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি আপনার সাথে যাব না। মেরে ফেললেও আমি আপনার সাথে কোথাও যাব না। মেয়েটা চলন্ত গাড়ির দরজা ঠেলতে যায়, স্বার্থ হাত বাড়ায় লকের দিকে। অমনি গর্জে বলল, পুরুষ হয়ে থাকলে গাড়ি লক করবেন না। স্বার্থর আঙ্গুল ফেরত এলো। তুষি জানালার কাঁচ ধরে ধাক্কায় খোলার চেষ্টা করে, বিড়বিড়িয়ে বলে, আমি লাফ দেব মোর, তাও আপনার মতো বিটকেলের সাথে যাব না, যাব না, যাব না। 2 ফুট সাইজের মেয়ের এত জেদ এত সহজে দমবে না। স্বার্থ বুক ফুলিয়ে শ্বাস ছাড়লো, ব্রেক কষলো হঠাৎ। তুষি ভাবলো ওর তেজ কাজে দিয়েছে, অথচ কিছু বোঝার আগেই পেছনের সিট থেকে হ্যান্ডকাপ এনে থাবা মেরে ওর হাত জোড়া ধরলো স্বার্থ। হ্যান্ডকাপের গোল অংশ 2 হাত ভরে বাকি গোল অংশটা ঝুলিয়ে দিল জানালার রডে। প্রচন্ড বিস্ময়ে আহাম্মক বনে গেল তুষি। হা করে বলল, এটা কি করলেন? এখন ছটফট করো, দেখি গায়ে কত জোর। আমার ঘুম হারাম করে পালাচ্ছিলে, সাহস কত চোর একটা। তুষি তেলে বেগুনে জ্বলে ওঠে। আপনি একটা অসভ্য, আপনার কোনো অনুভূতি নেই। সেদিন যখন আমাকে অপমান করেছিলেন তখন মনে হয়নি আপনার? এখন আমাকে এভাবে জোর করে তুলে নিয়ে যাচ্ছেন। কি ন্যাপ? স্বার্থ শুধরে দেয়, কিডন্যাপ। হ্যাঁ ওটাই। কোথায় নিচ্ছেন বলুন? জাহান্নামে। জানি তো। আপনি তো আর ভালো জায়গা চিনবেন না। আগের বার জোর জবরদস্তি করে নিয়ে গিয়ে গুলি খাইয়েছিলেন। এবার কি খাওয়াবেন? বোমা মারবেন মাথায়? স্বার্থর মেজাজ চটে গেল। তাকালো চোখ রাঙিয়ে। ও মাথা ঝাঁকিয়ে বলল, কি কি দেখছেন? আমি এখন আপনাকে একটুও ভয় পাই না। স্বার্থ বলল না। স্বার্থ কিছু বলল না। তুষি আরো চেতে বলল, কথা বলছেন না কেন? উত্তর দিন। আপনার লজ্জা করে না? একটা মেয়েকে এভাবে জোর করে তুলে আনলেন। এর শাস্তি হবে আপনার। আমি আপনাকে দেখে নেব। আমার সাথে যা করলেন তার জন্য আপনাকে আমি জীবনেও ক্ষমা করব না। আপনি শুনছেন আমার কথা? এই পুলিশগিরি আমি ছুটিয়ে দেব। আমি কিন্তু কিছু ভুলিনি। স্বার্থ ভুঁড়ি কুঁচকে ড্যাশবোর্ডের থেকে একটা স্কচ টেপের রোল বের করলো। তুষির ঠোঁট দুটো যখন অনর্গল চলছে, ফট করে মেয়েটার মুখের উপর ওই ছেঁড়া কস্টেপ লাগিয়ে দিল। রীতিমতো ঠোঁট আর মাথা ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিল স্কচ টেপ দিয়ে। চোখ পোকট করে ফেললো তুষি। হাত দিয়ে হাত মুখ সব বন্দি হওয়ায় মুচড়ে উঠল শরীরটা। অনেক কিছু বলল সে, শাসালো স্বার্থকে, কিন্তু সব শোনালো ইউ উ উ। সার্থক কুড় হাসলো এবার। গালের ভেতর জিভ নাড়লো সেই দুর্বোধ্য হাসিটা। তার সুন্দর চেহারায় মানালো খুব। তুষির ছটফট করার মাঝে ঝুঁকে গিয়েই দুম করে ওর নাকের ডগায় একটা চুমু খেয়ে ফেললো। তুরন্ত বরফের মতো জমে এলো মেয়েটা। থেমে গেল সেই মুহূর্তে। তার হতবিহ্বল দৃষ্টিতে স্বার্থ মজা পায়। এখন থাকুক ফ্রিজ হয়ে, না হলে গাড়ি চলাতে ভীষণ জ্বালাবে। নিশ্চিন্ত মনে ফের গাড়ি স্টার্ট দেয় ও। পথে আর একটা কথাও বলল না কেউ, শুধু হিস করে ছুটলো গাড়িটা। কিছুক্ষণের মাঝে থামলো সেই গতি। চাকায় টান পড়লো। সংবিটি ফিরল তুষির। সার্থকে সিট বেল্ট খুলতে দেখে বুঝলো গন্তব্য হাজির। অমনি পাশ ফিরে চাইলো সে। আশেপাশের সব ছাপিয়ে দৃষ্টি গিয়ে বিঁধলো একটা সাইনবোর্ডের উপর। অমনি নিঃশ্বাসটা তুষির গলায় এসে দাঁড়ালো। গোটা গোটা অক্ষরে লেখা, কাজী অফিস। তুষির বিস্ময় দেখার সময় স্বার্থর নেই। হাবভাবে বোঝা গেল এখন ভারী ব্যস্ত সে। কেমন দুমদাম শব্দ করে গাড়ি থেকে টেনে নামালো ওকে। কোলে নিতে গেলে হু হু করে দুপাশে মাথা ঝাঁকায় তুষি। চোখ রাগায়, সাথে কড়া নজরে বারণ করে ছুতে। হ্যান্ডকাপে আটকানো হাত দুটো টেনে হিঁচড়ে খোলার চেষ্টা করলো তুষি। পিছিয়ে গেল কয়েকবার। এদিকে আশেপাশের লোকজন যারা ছিলেন সব হা করে আছে। একে পুলিশের লোক, সাথে মেয়ে একটা, এমন হাত মুখ আটকানো। এ নিয়ে ভীষণ উৎসুক তারা। স্বার্থ এখানে সময় নষ্ট করতে চাইলো না। উপরতলায় তার অনেক কাজ। সে চট করে তুষির ক্ষুদ্র শরীরটাকে এক পাশের কাঁধে তুলে ফেললো। একটু টান পড়লো পিঠের ক্ষতয়, কিন্তু পা জোড়া থামলো না। এদিকে চমকে থমকে মাটিতে মিশে গেল তুষি। মুখের সাথে মাথাটাও স্বার্থর পিঠ অব্দি ঝুঁকে গেল ওর। দুটো আটকে থাকা হাত দিয়ে চেষ্টা করলো সেখানে কিল ঘুষি মারতে। পা ছুড়ল কতবার। কাজী অফিস দোতলায়। স্বার্থ মেয়েটাকে কাঁধে বস্তার মতো নিয়ে আরামসে সিঁড়ি বেয়ে ওঠে।
পুরোটা সময় ছাড়া পাওয়ার তাগিদে তুষি হু হু করলো, কিন্তু ওর আপত্তি ছটফটানো স্বার্থে কানে নিল তো। কাজী অফিসটা বড়সড়, শরীফের চেনা লোক, সব বন্দোবস্ত উনিই করেছেন। এই ভোর ভোর না হলে কাজই পাওয়া যেত না। স্বার্থ তুষিকে ঘাড়ে নিয়ে ঢুকতেই ভেতরের লোকজন তব্দা খেয়ে গেল। ঘাট থেকে টেবিলের উপর ব্যাগ নামালে যেমন ধূপ করে শব্দ হয়, ঠিক অমন করেই ওকে নরম সোফার উপর ছুঁড়ে ফেললো স্বার্থ। অপস্থিতিতে তুষির মাথাটা গিয়ে লাগলো ফোমের সাথে। আরো হেলে পড়লো মেয়েটা। সঙ্গে সঙ্গে আর্তনাদ করে বলল কেউ, এ কি, তুই বউ এনেছিস না আসামি, কি অবস্থা ওর? তুষির চুল খুলে একাকার অবস্থা, সব এসে মুখ ঢেকে গেছে। কে কথা বললো দেখার জন্য তাকালেও তেমন কিছু বোঝা গেল না। ওর পাশে কিছু প্যাকেট স্যাকেট রাখা, ওপর থেকে বিয়ের বেনারসির মতো কিছু একটা দেখলো শুধু। স্বার্থ তক্ষুনি এসে বসলো পাশে, নিজেই তুষির ওই এলোমেলো চুলগুলো দুহাত দিয়ে সরিয়ে দুপাশের কানে গুজে দিল। অল্প শীতল স্পর্শে একটু থামলো মেয়েটা। বুকখানা ধক ধক শব্দ তুলল অমনি। কিন্তু স্বার্থকে দেখে মনে হলো বেজায় বিরক্ত সে। ভুরু উঁচিয়ে বলল, কি কি লাগবে? তুষির চোখ পাকায়, ইশারা করে হাতের দিকে। ও বলল, বিয়ে হোক তারপর, নাও শার্ট আপ। এতক্ষণে তুষির নজর পড়লো বাকিদের দিকে। লোকজন কম নেই এখানে, কিন্তু ওর ভুরু কপালে উঠলো জামিলকে দেখে। চোখাচোখি হতেই ছেলেটা মাথা নাচিয়ে বলল, হ্যালো তুষি, ভালো আছো? ও সরি, পাঠাটা তোমাকে এভাবে অত্যাচার করেছে, ভালো থাকবে বা কি করে? আসলে ওর অত্যাচার থেকে আমরাও মুক্ত হই। এই সাত সকালে কেমন ঘুম থেকে ডেকে আনলো দেখেছো? যাকগে, এসব দুঃখ নিয়ে আমরা পরে কথা বলবো। তুষির মুখ বন্ধি থাকায় উত্তর দিতে পারল না। মাথা ঘুরিয়ে জামিলের পাশে তাকালো। অমনি হাত তুলে সালাম দিলেন শরীফ ভদ্রলোক, গায়ে পাঞ্জাবি। হেসে হেসে বললেন, ম্যাডাম আসসালামু আলাইকুম। পাশের মহিলাকে দেখিয়ে বললেন, আমার ওয়াইফ লিনা, তার পাশের জন আমার শালিকা। আজকে আমরা সবাই আপনাদের বিয়েতে সাক্ষী দেব ম্যাডাম। সবাই তুষিকে সালাম দেয়, হাসে, কিন্তু মেয়েটা শুধু বিস্ময়ে তাজ্জব হয়ে রইল। বিটকেলটা যে আটঘাট বেঁধে নেমেছে বুঝতে বাকি নেই। স্বার্থ বলল তখনই, সব রেডি জামিল? হ্যাঁ রে ভাই, মৌলভী সাহেবকে সব বুঝিয়ে দিয়েছি। তুষির বার্থ সার্টিফিকেটটা জমা করলেই হবে। আর ও কি এভাবেই বিয়েতে বসবে নাকি? খুলে দে এসব। না, ভেজাল করবে। চোরটার হাত পা চলে খুব। তুষি নাক ফুলিয়ে রইল। শরীফ বললেন, স্যার শাড়ি গয়না যা কিনলেন ওগুলো পরবে না বিয়ের পর। বিয়ের আগে কোনোভাবে এর হাত খোলা যাবে না। লিনা বললেন, আচ্ছা অন্তত ভেতরে নিয়ে বসায়, একটু ঠিকঠাক হয়ে আসুক। সার্থক ঘাড় নাড়ালো, বোঝালো নিয়ে যেতে। কিন্তু তুষি নড়ল না, গোজ হয়ে বসে রইল সে। সোফায় আরো শক্ত করলো শরীরটা। চোখ মুখের জোরদার আপত্তি দেখে সার্থক ক্লান্ত শ্বাস টানলো। কাছে এসে বলল, কি চাইছো? আবার কাঁদে উঠবে? ক্ষিপ্ত চোখে চাইলো তুষি। মাথা নাড়ায়, কপালের চুল আবার মুখে এসে পড়ল। সার্থক ফের সেটা কানের পিঠে গুজে দিয়ে বলল, বরের দিকে এভাবে তাকাতে নেই, যাও একটু বিশ্রাম নিয়ে এসো। ততক্ষণে তোমার নামে একটা এফআইআর রেডি করি। কিছু কঠিন কঠিন মামলা দেব আজ, যাতে সারা জীবনে আমার মনের জেল থেকে তুমি চোর মুক্তি না পাও। টুসির চেহারা বদল হলো না, বদলালো না ওর পাথুরে চোখ। তবে লিনা হাত ধরতে ভদ্রের ন্যায় উঠে ভেতরে চলে গেল। জামিল সাথে সাথে বলল, ওদিকের কি খবর? জানি না। অয়ন শুনলে কি যে করবে, পাগলা কুত্তা হয়ে যাবে ও। টুসিকে যে খুব ভালোবাসে। শুধু নিজে ভালোবাসলেই হয় না, উল্টো পাশ থেকে একই রকম ভালোবাসা আসছে কিনা তাও নিয়ে ভাবতে হয়। মাথায় বুদ্ধি থাকলে বাড়িতে টুসিকে না পেয়েই বুঝবে ও ভুল করতে যাচ্ছিল। তাও ঠিক, কিন্তু অয়ন। স্বার্থ মাঝপথেই বলল, টুসির পাশে আর পরপুরুষের নাম নিবি না। একটু পর আমার সাথে ওর বিয়ে হবে, তুই আমার বাচ্চাদের নাম ঠিক কর। জামিল চোখ কপালে নিয়ে বলল, আরে বাচ্চা পর্যন্ত চলে গেলি রে? শরীফ উজ্জ্বল মুখ নিয়ে পাশে ভিড়লেন। সে সময় স্বতঃস্ফূর্ত স্বরে বললেন, স্যার, আগাম অভিনন্দন আপনাকে। একই বউকে দুবার বিয়ে করছেন, কি কপাল আপনার। আমরা তো ওই একবারই। জামিল বলল, আপনি তো তাও একবার পেলেন। আমার কপাল দেখেছেন? যেই বয়সে আপনার স্যার বেবি নিয়ে প্ল্যানিং করছে, সেই বয়সে আমি ছ্যাঁকা খেয়ে ঘুরছি। সতর্ক চোখে চাইলেন ভদ্রলোক, কেন স্যার, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে? সার্থক কপাল কুঁচকে বলল, আবার গার্লফ্রেন্ড বানিয়েছিস? বানাতে তো চাইলাম, হলো না রে। মনে হয় আমার জন্য সিরিয়াস প্রেমের জন্মই হয়নি। জীবনটা হয়তো ফোনে চার্জ দিতে দিতে চলে যাবে, নিজেকে আর চার্জ দেওয়া হবে না। পরপর ফোঁস করে শ্বাস ফেলে বলল, আচ্ছা বাদ দে এসব। একটা কথা বল, তুই আজকেও ইউনিফর্ম পরে এসেছিস কেন? শরীফ সাহেবকে দেখ, বিয়েতে সাক্ষী দিতে পাঞ্জাবি পরে এসেছে। মানুষ কনফিউজড হয়ে যাবে না বিয়ে কার?
শরীফ লজ্জা পেয়ে বললেন, ইয়ে আমি তো বিয়ে খাবো ভেবে আনন্দিত হয়ে তৈরি হয়েছিলাম, কিন্তু স্যার যে বউ কিডন্যাপ করে আনবেন তা তো জানতাম না। ইউনিফর্ম না পরে রাস্তা দিয়ে মেয়ে তোলা কি কত ঝামেলার জানিস? এখন লোকজন ভেবেছে ক্রিমিনাল ধরছি, আর সিভিল ড্রেসে মেয়ে তুলতে গেলে ভাবতো রেপ করতে নিচ্ছি। বারবার কি সবাইকে নিজের আইডি কার্ড ধরে ধরে দেখাতাম? তাহলে এখন পর, কত কি কেনালি আমায় দিয়ে। পড়বি না? না, সময় নেই, চোরটাকে নিয়ে আয়। নিয়ে চিন্তায় আছি, বিয়েতে বেঁকে না বসলেই হয়। এজন্যই বলেছিলাম আগে ভাগে স্বীকার করতে, শালা নিজেই নিজের লাইফ তেনা তেনা করেছিলি। যে জিনিস স্বেচ্ছায় পেতে রাখা ছিল তা নিয়ে এখন তোর কত কষ্ট করতে হচ্ছে। স্বার্থ উত্তর দিল না, কারণ কথাগুলো সত্যি। গল্পের সব জটিলতার মূল একমাত্র সে। তবে এত কথাবার্তার মাঝে কাজী সাহেব চুপ করে বসে আছেন। একটা জোর জবরদস্তির বিয়ে হচ্ছে এখানে, কিন্তু পুলিশের লোক দেখে টু শব্দও করছেন না তিনি। তবে ব্যাপারটা অতীব আশ্চর্যের বই কি। পুলিশ যদি নিজেই মেয়ে তুলে এনে বিয়ে করে, তাহলে সন্ত্রাসীরা কি করবে? ভদ্রলোক দেশের করুণ দশা ভেবে হতাশ হলেন। কয়েকবার নিঃশ্বাস ফেলে মাথা নাড়লেন দুপাশে। এর মাঝেই তুষিকে নিয়ে হাজির হলেন লীনা। চুলটা সুন্দর করে গুছিয়ে বেঁধে দিয়েছেন, মাথায় ওড়না পেঁচানো, কিন্তু মেয়েটার ঠোঁটে হাসি নেই, বরং ফেপে উঠেছে চোখা নাক, সুশ্রী মুখ লালচে সীমাশূন্য রাগে। ঠিক করে দাঁড়াতেও পারল না, ছাত্র হাতটা খপ করে ধরলো। এসো বিয়ে করি। তুষি দুহাত ঝাড়া মেরে রাগ দেখায়, স্বার্থর যাই এলোই না। হ্যান্ডকাপে আটকে রাখা পেল্লব দুই হাত স্বীয় এক হাতের মুঠোয় টেনে চেয়ারে বসিয়ে দিল ওকে। পাশেরটায় বসলো নিজে। মৌলভীকে বলল, নিন বিয়ে পড়ান। কাজী সাহেব হতভম্ব চোখে দুজনকে একবার একবার দেখলেন। মেয়ের মুখে স্কচ স্টেপ, হ্যান্ডকাপ হাতে, ছেলের গায়ে ইউনিফর্ম। এরা বর্ব না চোর পুলিশ? অমন বিস্ময় নিয়ে খাতা খুললেন তিনি। একটা প্রশ্ন করলেন না। আগে থেকে নাম ধাম সব লিখে রেখেছেন। ভদ্রলোকের কাছে আরো একটা অবাক করা ব্যাপার হলো, ছেলে মেয়ের বংশ এক। সৈয়দ স্বার্থ আবরার, সৈয়দ মেহরিন রহমান তুষি। এমন অতি আজব বিয়ে দেখা যায় কোথাও? জিজ্ঞেস করলেন, তাহলে বাবা শুরু করি? হো, তাড়াতাড়ি, জি। দুজনের বাবা মায়ের নাম থেকে দেনবহর সবকিছু জোরে জোরে পড়লেন ভদ্রলোক। একটা শ্বাস নিয়ে বললেন, বলো মা। এ বাবা মেয়ের মুখ বন্ধ, কবুল বলবে কি করে? স্বার্থ দুটো আঙ্গুলের ভুরুর মাঝে ঘষলো। ও এক্ষুনি তুষির মুখ খুলে দিতে চাইছে না, দিলেই ফরফর করে জিভ চালাবে। বলল, না খুলে বিয়ে পড়ানো যায়? কবুল বলতে হবে যে। উপায় না পেয়ে স্কচটেপ ছিঁড়ে আনলো সে। এতক্ষণে যেন তুষির রুদ্ধদম ফিরল। শ্বাস নিল একটু, পরপরই আত্মচিৎকার ছুড়ল, আমি আপনাকে বিয়ে করব না। স্বার্থ দীর্ঘশ্বাস ফেললো, জানতো এটাই শুনবে। জামিল বলল, কেন তুষি? মানছি পাঠা, কিন্তু মানুষটা তো ভালো। তুষি বলল, ভালো মানুষ? ওনার মতো ইগোবাজ খচ্চুরে খামখেয়ালি লোক দুটো নেই। বোঝে না আমার খারাপ লাগছে না ভালো লাগছে কিছুর পরোয়া নেই। সবসময় শুধু অপমান করে, কথা শোনায়, যা মুখে আসে তাই বলে দেয়। এরকম লোক আমার জীবনে কোনো দরকার নেই। তুষি থামলো। স্বার্থের সাথে মৌখিক বিস্তর লড়াইয়ের জন্য প্রস্তুত সে। অথচ মানুষটা মাথা নেড়ে বলল, হয়েছে, এবার কবুল বলো। তুষি ফুঁসে উঠল, দেখছেন দেখছেন আপনারা, এখনো তেজ কমেনি ওনার। আমি ওনাকে বিয়ে করব না, করব না, করব না। শরীফ মাথা চুলকালেন। বাকিদের মধ্যে খা খা করছে নীরবতা। কাজী সাহেব বললেন, একটু তাড়াতাড়ি করলে ভালো হতো মা। আমার আবার একটা বিয়ে পড়তে যেতে হবে, অনেক দূরের পথ। আমি বিয়ে করব না বললাম তো। স্বার্থ ঠান্ডা গলায় বলল, তুষি কবুল বলো। বলবো না? কেন বলবে না? ভালোবাসো না আমায়? না, আমি আপনাকে ঘেন্না করি। তুষির ঝাঁঝালো স্বর, আগুন চোখ, পাথরের মতো মুখটা দেখে থমকে যায় স্বার্থ। আস্তে শুধায়, কেন? আপনি জানেন না? আপনার জন্যই তো আমার আজ এত কিছু সহ্য করতে হচ্ছে। আপনার জন্যই আমায় আয়ন ভাইকে ঠকাতে হয়েছে। আজ আপনার জন্য আমাকে নিজের বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে। সব আপনার জন্য। আপনি যদি শুরু থেকে আমায় না ফেরাতেন, তাহলে আজ তো এই দিন আসতো না। তুষি ভালোবেসে হাসি মুখে আপনার জন্য জান দিতেও পারতো, কিন্তু জোর করে তার কাছ থেকে এক গ্লাস পানিও পাওয়া যাবে না। আপনি আমাকে চাননি, বারবার ফিরিয়ে দিয়েছেন, তাহলে এখন আবার আশা করছেন আমি আপনাকে ভালোবাসবো? না, আমি বস্তিতে বড় হলেও ছ্যাচরা নই। এতগুলো কথার পিঠে একটা ছোট্ট জবাব দিল স্বার্থ, আচ্ছা এখন কবুল বলো। ক্রোধের আগুনে তুষি ভস্ম হয়ে যায়। তেলে বেগুনে জ্বলে ওঠে, বললাম না আমি বিয়ে করব না? শুনতে পান না কেন কানে? এমন করো না বাবু, কবুল বলে দাও। তুষি হতবাক হয়ে গেল, বাবু? বাকিরা মুখ টিপে হাসে। স্বার্থ চর্ষচোখ শব্দ করে বলল, বলো না। ছোট ভাইয়ের সাথে বউ নিয়ে টানাটানি করতে ভালো লাগে না আর।
কে বলেছে আপনাকে টানাটানি করতে? আমি তো আমার মতো চলেই যাচ্ছিলাম। আপনি কেন নিয়ে এলেন এখানে? আপনার মতো ছেলের কি আর মেয়ের অভাব হতো? আপনার আইরিন আছে না, গিয়ে ওকে বিয়ে করুন। স্বার্থর মেজাজ চটে গেল। তাও শান্তভাবে বলল, তুষি, এবার রাগ হচ্ছে। হ্যাঁ, হবেই তো। ওটাই তো পারেন আপনি। রাগ করবেন, মেজাজ দেখাবেন, হাত চেপে ধরবেন, গাল চেপে ধরবেন, আর কি জানা আছে আপনার? সবাই গোল গোল চোখে একবার ওকে দেখছে, একবার স্বার্থকে। মৌলভী মিনমিন করে শুধালেন, না মানে বিয়েটা কি হচ্ছে? স্বার্থর ঠাড় দুটো নির্লিপ্ত চোখে তুষির রাগত মুখ দেখলো দুপল। জিজ্ঞেস করলো সেভাবে, কবুল বলবে না? মেয়েটার কণ্ঠে অটল জেদ। মরে গেলেও না, শিওর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্বার্থ মাথা নাড়ে, একচুট বিভ্রান্তি ঠিকরে দিয়ে চুপ করে যায়। পরপর দুম করে হোলস্টার থেকে রিভলভার টান মেরে হাতে তুলে আনলো। আঁতকে উঠলো সবাই। কাজের মুখ শুকিয়ে গেল ভয়ে। জামিল হকচকিয়ে বলল, কি করছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? ওকে সময় দিয়ে একটু, ও ঠিক কবুল বলবে। স্বার্থ শুনলো না। গানের সাইড টেনে লোড করলো উল্টে। টুসির চেহারা কাঠ হয়ে যায়। নিথর চোখে চেয়ে রয় সে। এখন মাথায় বন্দুক ঠেকিয়ে কবুল বলাবে? এতটা নিচে নামবে এই লোক? আচ্ছা, জেদরও কম কিছু নেই। এই ইগোবাজের কাছেও নত হবে না। মরার ভয় দেখাচ্ছে। টুসি দাঁত খিচে রইল। প্রস্তুত হলো বন্দুকের নল তেড়ে আসার। অথচ সবাইকে চমকে দিয়ে পিস্তলের নল নিজের মাথায় ধরল স্বার্থ। কঠিন চোখে বলল, কবুল বলো তুষি, আদারওয়াইজ আই উইল শুট মাইসেলফ। সবাই বাকরুদ্ধ, স্তম্ভিত। তুষির বুক কেঁপে উঠল। স্তব্ধ হয়ে বলল, কি? স্বার্থ কণ্ঠে আরো বদলে গেল। প্রস্তর চোখে বলল, হয় আজ আমাদের বিয়ে হবে, না হয় আমার জানাজা হবে। কি চাও? জামিল তাড়া দিয়ে বলল, তুষি কবুল বলো প্লিজ, না হলে স্বার্থ যা জেদি, ও সত্যিই নিজেকে গুলি করে দেবে। শরীফ বললেন, ম্যাডাম কবুল বলুন, কবুল বলুন। স্যারের কিছু হলে দেশের লস, আপনার লস ম্যাডাম, তাড়াতাড়ি বলুন। তুষি নিস্পন্দন হয়ে চেয়ে রইল স্বার্থর শূন্য দৃষ্টিতে। তেজাতপ্ত চাহনি দেখে বুঝলো হার মানতেই হবে। ছোট্ট একটু ঢোক গিলে বলল, কবুল। স্বার্থ বলল আরো দুবার, কবুল কবুল। সাথে ঝরঝর করে কফোটার চোখের জল ওর চোখ বেয়ে নেমে গলায় গিয়ে থামলো। অনুনয় করলো নরম সুরে, এবার তো বন্দুকটা নামান। কবুল বলেছি আমি। স্বার্থর চেহারায় যুদ্ধ জেতার আনন্দ ছুটে আসে। বুক ফুলিয়ে শ্বাস ফেললো, হেসে বলল, শুনেছি। কাঁদছো কেন? ভয় দেখাচ্ছিলাম। আমি মরে গেলে বিয়ে করবে কে? মেয়েটা ভ্যাবাচ্যাকা খায়। জামিল সহ বাকিরাও ভরকে যায় কিছু। তু তুষি চিরবির করে বলে, খারাপ ফালতু লোক, একটা বিশ্ব বিটকে লাভ নেই। স্বার্থ হাসলো তাও। কাজীকে বললো, এবার আমাকে কবুল বলতে বলুন। এতক্ষণের এত নাটকে ভদ্রলোক মূর্তি হয়েছিলেন। নড়ে চড়ে বললেন, জি জি বলুন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। জামিল মাথা নেড়ে হাসলো। ওর কাঁধে হাত রেখে বলল, তুই একটা চিজ রে স্বার্থ। জানটা উড়ে গিয়েছিল আমাদের, হারামি। শরীফও ঘাড় নাড়লেন। ভয় তিনিও পেয়েছিলেন আসলে। তার স্ত্রী শালিকা এমনি, এমনকি কাজীও হকচকিয়েছে। স্বার্থ কাগজ ঠেলে দেয়, নাও সই করো। তুষি দাঁত চিবিয়ে বলল, হাত না খুললে সই করব কিভাবে? উহু, হাত খোলা যাবে না। এভাবেই করো। আপনাকে আমি দেখে নেব। রাতে যত ইচ্ছে নাও, সাইন ইট। তুষি মেজাজ খারাপ করে আঙ্গুলে কলম তুললো। সই করতে গিয়েও থামলো হঠাৎ। প্রশ্ন ছুড়লো বিদ্রুপ করে, আর আপনার আইরিনের কি হবে? স্বার্থ বিরক্ত হলো। চসূচক শব্দ করে একদমে বলল, ওকে জামিলের সাথে বিয়ে দিয়ে দেব। তোমার এত ভাবতে হবে না। জামিল তবদা খায়, নাক কুচকে বিড়বিড় করে, স্যালেনে মুঝে কিউ তোরা। তুষি পরাস্ত হয়ে সই করলো। এরপর স্বার্থ লিখলো নিজের নাম। বরকনে হিসেবে পাশাপাশি ওদের নাম দুটো জলজল করলো বড্ড। সেদিকে চেয়ে স্বস্তির শ্বাস ফেললো ছেলেটা। ভালোবাসা দিবস হিসেবে স্বীকৃতি 14ই ফেব্রুয়ারিতে। আজ নতুন করে এক পবিত্র বন্ধনে জড়ালো ওরা। জামিল আর শরীফ ছেলে পক্ষের সাক্ষীর জায়গায় সই করলেন। শরীফের স্ত্রী শালিকা করলেন তুষির পক্ষে। এবার মেয়েটার হ্যান্ডকাপে আটকে থাকা হাত দুটো খুলে দিল স্বার্থ। তুষি কবজি ডলতে ডলতে বিড়বিড় করলো, জল্লাদ একটা। মৌলভী সাহেব কাগজটা হাতে নিয়ে বললেন, আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। আলহামদুলিল্লাহ। আপনাদের নতুন জীবন সুখের হোক। সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলল। অথচ স্বার্থ তাকাতেই মুখ ঘুরিয়ে নিল তুষি। ছেলেটার সঙ্গে সঙ্গে এক হাতে ওর গাল চেপে ধরে নিজের দিকে প্রায় ভুরু নাচিয়ে বলে, মিসেস স্বার্থ আবরার, আপনার সমস্যা কি? তুষির কণ্ঠে নম্রতা নেই। কেন করলেন এরকম? কি রকম? আপনি না আমাকে ভালোবাসেন না? তাহলে এত নাটকের মানে কি? স্বার্থ চেয়ারে পিঠ ছড়িয়ে বসলো, বলল, এমনি। বক্ষতালু জ্বলে যায় তুষির, চোখটাও ছলছল করে সাথে। জামিল বিড়বিড় করে বলল, শালা ঘাওড়া,
ওর আর স্বার্থকে সহ্য হলো না, মন চাইলো মেরে মাথার খুলি ভেঙে দিতে। শরীফকে বলল, চলুন আমরা গিয়ে মিষ্টি নিয়ে আসি, এরা ঝগড়া করুক, জি জি চলুন। বাকিরা রয়ে যায়। কাজী সাহেব কাগজপত্র গোছালেন। তুষি হঠাৎই উদাস হয়ে গেল। চেয়ারের হাতলের এক পাশে হয়ে মাথা ঠেকালো, চোখের কোণ ছুঁয়ে একটা জলের ধারা নামলো তখনই। গড়িয়ে পড়ার আগে স্বার্থ ব্যতিব্যস্ত হাতে মুছে দেয় সেটুকু। কিছু না বলে নিঃশব্দে চেয়ে থাকে। ওই বরফ শীতল দৃষ্টিতে হৃদয়ের টান পড়ল তুষির। খুব প্রত্যাশা নিয়ে আরেকবার শুধালো, বলুন না কেন বিয়ে করলেন? কেন অয়নকে বিয়ে করতে পারোনি বলে কষ্ট পাচ্ছ? তেতে উঠল মেয়েটা, বাজে কথা বলবেন না। আমি তো পালিয়ে যাচ্ছিলাম, কি হতো গিয়ে? সেখানেও হয়তো অন্য কাউকে বিয়ে করলে করতাম, তাতে আপনার কি? স্বার্থ সোজাসুজি বলল, অনেক কিছু। যে মুখে একবার আমার জন্য কবুল বলেছো সেই মুখে অন্যর জন্য কবুল বলতে দিই কি করে? গাড়ি চলছে দিক বিদিক উড়িয়ে। প্রচন্ড বাতাসে কান মাথা ধরে যাচ্ছে তুষি। স্বার্থ জানালার গ্লাস লাগাতে দিচ্ছে না, তার চেয়েও বড় কথা লাগাতে পারছেও না। একটা হাত স্বার্থ ধরে রেখেছে, একেবারে আঙ্গুলে আঙ্গুল ডুবিয়ে। এমন শক্ত করে ধরা গোটা হাত নড়ানোরই দুষ্কর এখন। তবে তুষির এসবে আগ্রহ কম। ওর বুকটা দুক দুক করছে ভীষণ ভয় আর চিন্তার তোড়ে। বিটকেলটা নিশ্চয়ই ওকে নিয়ে বাড়ি যাচ্ছে। ওখানে গিয়ে তুষি কি কি দেখবে কে জানে। আচ্ছা, অয়নিউষার বিয়ে হয়েছে কি? দাদি কি স্টেশনে বসে আছে ওর জন্য? আর বাড়ির সবাই সবাই যখন জানবে ওরা স্বার্থের বিয়ে হয়ে গেছে, কি বলবে, কি করবে? ভাবতে গিয়েই তুষির মাথা ফাঁকা হয়ে যায়, চিন্তায় হাঁসফাঁস করে। অথচ যার জন্য এত কিছু তার এসবের উদ্বেগ নেই। তার এসবের উদ্বেগ আছে, নেই। সব মনোযোগ তার গাড়িতে, রাস্তায় আর তুষির অবলা নরম হাতটার উপর। এক ফোঁটা নড়তেও দিচ্ছে না। তুষি বল খাটিয়ে ফের কবজি মোচড়ালো। অমনি চোখ রাঙিয়ে পাশ ফিরল স্বার্থ। চড়া কণ্ঠে বলল, আর একবার হাতটা নড়লে টেনে সোজা কোলে বসাবো। তুষির চোখ বিকট হলো, ঘন ঘন পাতা পড়লো তাতে। স্বার্থ বিস্ময়ে পাত্তা যখন দিল না, অসহায়ের মতো মাথাটা ঘুরিয়ে নিল জানালার বাইরে। হঠাৎ খেয়াল করলো রাস্তা ভিন্ন, অচেনা। এই রাস্তায় তো ও কোনোদিন যায়নি। সগ্রহে জানালার উপর আরো ঝুঁকে গেল মেয়েটা। এদিক ওদিক চেয়ে দেখলো ভালো করে, সাইনবোর্ড গুলো এত দ্রুত চলে যাচ্ছে ভেঙে ভেঙে পড়তেও পারছে না। শেষে অধৈর্য হয়ে বলল, এটা তো বাড়ির রাস্তা, বাড়িতে যাচ্ছি না। তুষি আকাশ থেকে পড়লো, কোথায় যাচ্ছে তাহলে? স্বার্থ গাড়ির হুইল ঘুরিয়ে বলল, হানিমুনে। আটকে উঠলো তুষি। হানিমুন মানে? ও জানে এ কথা ছোট বাচ্চাও বুঝবে। অমনি আর্তনাদ করে বলল, কি কি বলছেন কি? আপনার কি মাথা গেছে? পেয়েছেনটা কি আমাকে? তুষির এত চেঁচানো শুরু করলো, স্বার্থ দুম করে স্টিয়ারিং চালিয়ে দিল গাড়ির। স্বার্থ দুম করে রেডিও চালিয়ে দিল গাড়ির। ইংরেজি ভাষায় গানে বাজ পড়ার মতো এক একটা শব্দে তুষির চিৎকারটা হারিয়ে গেল কোথাও। হাসনা বসে আছেন চুপটি করে, চোখের সামনে সৈয়দ বাড়ির সবগুলো মানুষ হুটুপুটি করছে। ঘুরছে ছটফটে পায়, চিন্তায় উৎকণ্ঠায় হতাশায় দিশেহারা সবাই। কত আত্মীয় স্বজন এসেছেন, অনেকে এসে পৌঁছাননি এখনো। তবে এমন গুরুতর পরিবেশের ফাঁক গলে বের হবার পথ পাচ্ছেন না তিনি। সাথে তুষি এত বড় একটা দায়িত্ব দিয়ে গেছে, ওটাও সারতে হবে। ওদিকে রেহনুমা কেঁদে কেটে অস্থির। সকাল থেকে মেয়েকে খুঁজে পাচ্ছেন না কোথাও। দারোয়ান চাচা দেখেছেন তুষিকে একটা ব্যাগ নিয়ে বের হতে, কিন্তু কোথায় গেল মেয়েটা? হাসনাও নাকি কিছু জানেন না। ব্যাপারটা নিয়ে দিকদিশা হারিয়েছে বাড়ির প্রতিটি মানুষ। শওকত সাইফুল যেন কোথায় কোথায় ছুটছেন, সাথে গিয়েছেন নাসিরও। রুকসানা মেয়ে নিয়ে বসে আছেন মায়ের পাশে। আইরিনের মুখে বিশেষ শব্দ নেই ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে বিরক্তিতে চৌচিস সে। তুষির বিয়েটা আজ হয়ে গেলে ভালো হতো। স্বার্থ উপায় না পেয়ে অন্তত বেছে নিত ওকেই। কিন্তু এই মেয়ে মনে হয় মরেও শান্তি দেবে না। সবাই যখন উতালা মরিয়া এক এক রকম ভাবনায়, সে সময় সিঁড়ির নিচু ধাপটায় মাথা ঝুঁকিয়ে চুপ করে বসে আছে অয়ন। একটা কথাও মুখে নেই, নড়চড় নেই শরীরের। অয়ন জানে তুষি এমনি এমনি হারায়নি, এর পিছনে কেউ আছে, বিশেষ কেউ। ও লাল টকটকে চোখ দুটো তুলে উপরের ঘরের দিকে চাইলো আরেকবার। বাইরে থেকে মিন্টু ছুটে এলো তখনই, হাঁপাতে হাঁপাতে বলল, মেজো ভাইয়া তো ঘরে নেই। এই কাছে পিঠে কোথাও একটা বাজ পড়লো বোধহয়। প্রত্যেকেই বিস্ময়ে কেমন নিস্তব্ধ হয়ে পড়লো। রেহনুমার কান্না থামলো সাথে সাথে। তনিমা বললেন, ভালো করে দেখেছিস? দারোয়ান যে বললো ও যায়নি কোথাও। হ্যাঁ, অয়ন ভাই যেভাবে বললো আমি সেভাবেই সানসেট বেয়ে উঠলাম, জানালা থেকে দেখলাম ঘর ফাঁকা। জয়নব চোখ বুজে চর্ষচক শব্দ করলেন। এবার নিশ্চিত দাঙ্গা বাঁধবে বাড়িতে। অথচ দুপাশে মাথা নেড়ে হেসে ফেলল অয়ন, বলল, বাহ, তাহলে মিলল আমার কথা।
এবার কি বলবে তোমরা? জয়নবের মুখটা ছোট হয়ে এলো। অয়নের সাথে একটু আগে একটা তর্কযুদ্ধ শেষ হয়েছে ওনার। তুষির এই বাড়ি থেকে গায়েব হওয়া নিয়ে অয়ন প্রথম তীর ছুঁড়েছিল স্বার্থর দিকে। উনি এতক্ষণ নাতির পক্ষ নিয়ে কথা বলেছিলেন, ওদিকে স্বার্থর ঘরের দরজা বন্ধ, লক করা দেখে বোঝার উপায় নেই ও ভিতরে না বাইরে। কেউ বের হতে দেখেনি, দারোয়ান নাকি সকাল থেকে গেটেই ছিলেন, অথচ দেখেননি তিনিও। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পরেও যখন স্বার্থর সাড়া পাওয়া যায়নি, তখন বাইরে থেকে মই দিয়ে সানসেটে দাঁড়িয়ে দেখে এলো মিন্টু। সবার সব প্রশ্নের উত্তর এখানেই মিলল। রুখসানার মুখটা চুপসে গেল বেশি। এক পলা আর চোখে শাশুড়ি আর ননাসকে দেখলেন তিনি। শ্বশুর বাড়ি নিয়ে এলেন বিয়ে খেতে, কিন্তু আজ মান সম্মান আর তার ধুলোই না মিশে থামবে না। প্রত্যেকেরই নীরবতা অয়নের সহ্য হয় না, উঠে দাঁড়ায়, চিৎকার করে বলে, এখন সবাই বোবা হয়ে গেছো তাই না? কারো মুখে এখন আর কথা নেই কেন? জয়নব বললেন, আহ আস্তে, বাড়িতে মেহমান আছে দাদু ভাই, থাকুক, দেখুক এই বাড়ির সো কল্ড বড় ছেলে কি করেছে। ছোট ভাইয়ের হবু স্ত্রী নিয়ে ভেগে গেছে, দেখুক সবাই। আচমকা গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা ইউষার কুনুইতে টান মেরে নিজের দিকে ফেরালো অয়ন। ছ্যাঁক করে উঠল মেয়েটার বুক। অয়ন ওর দুই হাতের মাংস খাবলে ধরে বলল, এই তুই সারাদিন তুষির সাথে থাকিস না? তাহলে ও কোথায় গেল দেখিসনি কেন? কেন ওকে চোখে চোখে রাখিসনি? আমি তো কি আমি কি আমি ইউষা? তোকে আমি বলিনি ওর খেয়াল রাখতে? বলিনি ইউষা? নাকি তুইও বাড়ির বাকিদের মতো আমাকে গোনায় ধরিস না? নাকি তুইও চাস তোষি ভাইয়ার হোক? তাই চাস তুই? ইউষার বুক পাজরে টন করে উঠল। টলমলে চোখে বলল, অয়ন ভাই আমি। অয়ন শুনল না। ইউষার দুই বাহু ছুড়ল সজোরে। কোটরে টইটুম্বর জল নিয়ে পিছিয়ে গেল মেয়েটা। আরো ভীষণ অনুতাপে পুড়ল তার বুক। এই সব কিছুর জন্য ও দায়ী। কেন ও তুষিকে জোর করেছিল বিয়ে করতে? তুষি নিশ্চয় পালিয়ে গেছে। মেজো ভাইয়ার বিরহ নিয়ে বাঁচবে, কিন্তু অন্য কারো হবে না বলে নিজেকে বরাবরের মতো লুকিয়ে নিয়েছে সে। ওর জোর না করলে এসব কিছুই হতো না। এখানে সব দোষ ওর, একমাত্র ওর। রেহনুমা হাহাকার করে বললেন, একবার মেয়েটাকে হারিয়েছিলাম, পেয়েছি কত বছর পরে। মেয়েটা আবার আমার হারালো। কোথায় গেল? স্বার্থের সাথে থাকলে জানাক আমাদের। আপা, ও আবার স্বার্থকে আরেকটা ফোন করে দেখো না, যদি ফোনটা খোলে এখন। মেয়েটা ওর সাথে কিনা একটু শুনতাম আমি। মিন্টু বলল, ভাইয়ার ফোনটা তো বিছানার উপর দেখলাম মা। রেহনুমার কান্না বাড়লো আবার। অয়ন ফোঁসফোঁস করে বলল, আজ এখানে একটা রক্তারক্তি হবে, তুষিকে না পেলে আমি কাউকে ছাড়বো না। নাসিরের আম্মা বিরক্ত হলেন, দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করলেন, কি বাড়িতে ছেলের বিয়ে করালাম? দুই ভাই এক মেয়ে নিয়ে কি সব করছে? রোকসানার মাথা নুইয়ে পড়ল লজ্জায়, মিনমিন করে বললেন, এখানে তো কিছু প্রমাণ হয়নি মা। অয়ন বউ না পেয়ে একটু বেশি বেশি ভাবছে। স্বার্থ এরকম করবে না আমরা জানি। আপনি আগে ভাগে এরকম নিন্দে করলে হবে? নাসিরের বোন বললেন, আর যদি করে তখন? রোকসানা মিইয়ে গেলেন, সত্যি তো, যদি স্বার্থই কিছু করে থাকে তখন কাউকে মুখ দেখাবেন কি করে উনি? ধুর, দেশে আসায় ভুল হয়েছে। কি ব্যাপার, বিয়ে বাড়ির এই অবস্থা কেন? হঠাৎ কথাটা একযোগে সদরের চৌকাঠ পানে চাইলো। স্যুট প্যান্ট পরে রেডি সেডি হয়ে দাঁড়িয়ে আছে জামিল, কপালে ভাঁজ নিয়ে বলল, আমি কি একই রকম দেখতে কোনো ভুল বাড়িতে চলে এলাম? আজ না এখানে বিয়ে, আমাকে তো দাওয়াত দিয়েছিল, কিন্তু সবার তো একই চেহারা, তাহলে এটাকে বিয়ে বাড়ি মনে হচ্ছে না কেন? মনে হচ্ছে শোকসভা চলছে। ওমা অয়ন, তোমার তো শেরওয়ানি পরে টিপটাপ হয়ে বসে থাকার কথা, তোমার এমন পাগল পাগল চেহারা কেন ভাই? তনিমা উদ্বেগ নিয়ে বললেন, জামিল তুমি জানো স্বার্থ কোথায়? ও অবাক হয়ে বলল, স্বার্থ? কেন আন্টি ঘরে নেই? না, কখন যে বের হলো কেউ দেখেনি, ফোনটাও বন্ধ করে ঘরে রেখে গেছে। কি বলছেন? অয়ন হনহনে পা চালিয়ে জামিলের সামনে এসে দাঁড়ালো, শক্ত গলায় শুধালো, জামিল ভাই সত্যি করে বলো, ভাইয়া কোথায়? কি তাজ্জব ব্যাপার, আমি এলাম বিয়ে খেতে আর তোমরা দেখছি আমাকেই জেরা করছো। তুমি আমার কথার উত্তর দাও, কি বলি বলো তো? ও আজ 2 দিন যাবত আমার সাথে যোগাযোগই তো করেনি, ফোন দিলেই ব্যস্ত আছে বলে কল কেটে দিয়েছে। আঙ্কেল দাওয়াত না করলে আমি তো তোমার বিয়েও মিস করে ফেলতাম। কিন্তু ওর খোঁজ কেন অয়ন? আচ্ছা, বিয়ে কি শেষ? আমার কি আসতে দেরি হলো? মিন্টু মুখ কালো করে বলল, আমার তুষি আপুকে পাওয়া যাচ্ছে না। যেন মাথায় বাজ পড়লো জামিলের। আর্তনাদ করে বলল, সে কি সর্বনাশ, থানায় ডায়েরি করেছেন আন্টি? ওর ফোন নেই, কল করে? তোমার আঙ্কেল গিয়েছেন, জানি না কি হবে, কোথায় পাবো মেয়েটাকে, ছোটর দিকে তো তাকানো যাচ্ছে না।
জামিলের চোখ মুখ শুকিয়ে গেল দুশ্চিন্তায়। তার এই কেমন কেমন করা দেখে অয়নের ভুরু গুছিয়ে এলো একটু। ভাইয়া তুষিকে নিয়ে কোথাও গেলে জামিল ভাই জানতোই, কিন্তু ওনার মুখ দেখে তো মনে হচ্ছে না কিছু জানে। মহাদ্বন্দ্বে ভুগলো ছেলেটা। জামিল তখনই বলল, অয়ন, চলো, বসে না থেকে আমরা বরং খুঁজতে বের হই, বিপদ আপদের কথা বলা যায়। অয়ন পুরোপুরি নিশ্চিত হলো জামিল কিছু জানে না। এর মানে তুষি কি স্বেচ্ছায় পালালো? ওর ভেতরটা নড়বড়ে হলো আরো। উদ্বিগ্ন চিত্রে বলল, আমি এবার ফোন নিয়ে গাড়িতে আছি আমি, তুমি এসো। অয়ন ছুটলো দোতলার দিকে। ইউষার মলিন বিষণ্ণ মুখটা এক পলচে বেরিয়ে এলো জামিল। নিরাপদ দূরত্বে সে তাড়াহুড়ো করে পকেট হাতিয়ে ফোন বের করলো। লনি গাড়ি ফিরছে অনেকক্ষণ, কিন্তু তুষি নামছে না। তুলোর মতো নরম শরীর সিটের সাথে শক্ত হয়ে আছে। স্বার্থ বুঝলো ওর ব্যাপারটা, হাসলো ঠোঁট কামড়ে। জানালায় ঝুঁকে এসে বলল, নামবে না? কোথায় এনেছেন আমাকে? ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? তাহলে নামছো না কেন? ভাবের সম্মান বাঁচাতে নামলো তুষি। অসহায় চোখে একবার দেখলো চারিপাশ। এই জায়গাও বাপের জন্মেও দেখেনি। জিজ্ঞেস করলো, এটা কোথায়? কার বাসা এটা? জামিনের নতুন ফ্ল্যাট, আমরা এখানে কিছুদিন থাকবো। তুষির চোখ বেরিয়ে এলো। কিছুদিন? আমি আর আপনি একা? দুজন একা হয়? এখানে থাকবো কেন? বাড়িতে কেন যাব না? স্বার্থ সোজাসুজি বলে, বাড়িতে অনেক লোক, রোমান্সে অসুবিধা হবে। তুষির কান দুটো গরম হয়ে গেল। একচোট লজ্জায় পাক খেলো মাথাটা। ওপাশ থেকে অচেনা ভদ্রলোক ছুটে এলেন তখনই। জিজ্ঞেস করলেন, মিস্টার স্বার্থ আবরার? হ্যাঁ। আসুন, লিফট এদিকে, পেছনে ব্যাগ আছে, জি রুমে পৌঁছে দিচ্ছি। আপনারা এগোন, এটা দরজার চাবি। স্বার্থ তুষির হাত ধরে লিফটে উঠে গেল। দরজা বন্ধ হতেই স্ক্রিনে লাল রং ভেসে থাকা 12 লেখার দিকে একবার দেখলো তুষি। পরপর মাথায় এলো, এই বদ্ধ জায়গায় ও আর স্বার্থ ছাড়া কেউ নেই। চারিদিক গুমোট আটকানো, নিঃশ্বাসও শুনতে পাওয়া যাচ্ছে। তুষি গুটিয়ে দাঁড়ালো এক কোণে, দূরত্ব রাখলো দুজনের। রীতিমতো একপাশ হয়ে পিঠটা ফিরিয়ে দিল স্বার্থের দিকে। লিফটের দরজা খুললো সে সময়। স্বার্থ বের হতে হতে বলল, স্বার্থ আবরার প্লেস বুঝে কাজ করে তুষি, যেখানে সেখানে শুরু হতে হয়ে যায় না। চিল। তুষি লজ্জায় চৌচির হয়ে গেল। মিনমিন করে বলল, আমি কিছু বলেছি? আসামির চোখ দেখে বুঝতে পারি সেখানে তুমি আমার বউ, তোমারটা বুঝবো না? স্বার্থ ব্যস্ত হলো তালা খুলতে, অথচ তুষির পিঠ বেয়ে ভীষণ ঠান্ডা একটা স্রোত নেমে গেল। তুলতুলে ভালো লাগায় ভিজলো তার বুক। যেদিন স্বার্থ বাড়ির সবার সামনে প্রথমে বলেছিল তুষি আমার স্ত্রী, ঠিক তেমনই এক অনুভূতির তোরে আজকে ওর অন্তঃপট একটা গাঢ় বুদবুদ টের পেল ও। কিন্তু পরপরই চিবুক কঠিন করলো মেয়েটা। না, এত সহজেও গলবে না, কিছু ভুলবে না, কিছু না। ফ্ল্যাটের দরজা ঠেলতেই ভেতর থেকে ফ্রেশনারের সুবাস ছুটে এলো নাকে। খুব গুছানো ছিমছাম সব। জামিল লোক দিয়ে গোটা ফ্ল্যাটই চকচকে করে রেখেছে। স্বার্থ ভেতরে ঢুকলো আগে, তারপর একটান মেরে নিয়ে গেল ওকেও। ধারাম করে দৌড় চাপলো সাথে সাথে। সাথে চট করে মেয়েটার এক হাত মাথার উপরে চেপে পিঠ সহ আস্ত শরীরটা ঠেসে ধরলো ওই বদ্ধ দরজার কাঠে। দ্রুততম ব্যাপারটায় তুষি হকচকালো খুব। স্পষ্ট করে তাকানোর আগে স্বার্থর মুখটা নেমে এলো ওর কপালের কাছে। হুটহাট এই নৈকট্যের তাপে তোপে শ্বাসনালী দম আটকে গেল তুষির। স্বার্থ একবার চোখ ঘুরিয়ে তুষির সারা মুখ দেখলো। দেখলোই শুধু ঘোর ওই চোখে কেবলই নেশার বৃষ্টি। দৃষ্টি ছাপানো অপরূপ ধা দিয়ে যাওয়া মোহ নিয়ে বলল, আল্লাহর সৃষ্টি কত সুন্দর জানো? তুষির গলা শুকনো, জড়িয়ে এলো শব্দরা। কি দেখে বাবা বলবেন বললেন? স্বার্থ চাহনি আরো ধারালো হলো, খাদে নামালো কণ্ঠস্বর। এই যে আমার ব্যক্তিগত চোর। প্রশংসায় খুশি হওয়ার কথা ছিল বোধহয়, অথচ ঠোঁট টেনে হেসে ফেলল তুষি। বিদ্রুপ করে বলল, হঠাৎ আমার প্রতি এত গলে যাওয়ার কারণ? প্রশ্নের উত্তর এলো না। তুষি রেগে মেগে বলল, এখন কথা বলছেন না কেন? ঠিক জায়গায় খোঁচা লাগলেই চুপ করে যাচ্ছেন। রাগ হচ্ছে? রাগ? আমি রাগ করার কে? যে আমাকে বোঝেই না তার উপর রাগ মানে তো সময় নষ্ট। আমি তোমাকে বুঝি না? স্বার্থর স্বর ছোট। তুষি বলল, না। এজন্যই অয়নকে বিয়ে করবে বলেছিলে? তুষি খিটখিটে গলায় বলল, আমার মন চেয়েছে তাই বলেছিলাম। তাহলে পালিয়ে কেন? পালাচ্ছিলে কেন? কার জন্য? তুষি জবাব দিতে পারলো না। অন্য কোথাও দৃষ্টি ফেলে রাখলো। স্বার্থ নিজেই বলল, আমি কি বুঝি না তুষি? কিভাবে বুঝি না? আমার তো মনে হয় আমার মতো করে তোমাকে কেউ বুঝবেই না। তোমার এই ঠোঁট দুটো নড়লেও আমি বলতে পারবো তুমি কি চাইছো। তোমার তাকানো দেখলে আমি বুঝবো তোমার কি ভালো লাগছে। তোমার চুপ হয়ে থাকা, তোমার দীর্ঘশ্বাস, সব আমার চেনা তুষি।
তোমার অনুভূতি, তোমার রাগ, আনন্দ, হাসি, তোমার চাউনি সব আমার পরিচিত। আমি সব বুঝি তুষি, আমি সব বুঝি। আমি বুঝি তোমাকে। আর অপেক্ষা, আপনি আমার অপেক্ষা বোঝেন? তীব্র অভিমানে আমার মুখ ফিরিয়ে নেওয়ার পরেও ভেতর ভেতর কারো জন্য চোখ ভর্তি প্রতীক্ষা কেমন হয় জানেন আপনি? জানি না। তুষির কণ্ঠ ভিজে এলো। না, কিচ্ছু জানেন না। আচ্ছা, অতীতের সব না হয় ভুলে গেলাম, কিন্তু মানুষ তো বাড়িতে একটা কুকুর পুষলে সেও যখন অসুস্থ হয় তাকে নিয়ে ভাবে, কষ্ট পায়, যত্ন করে। আর আমি, আমি তার চেয়ে অধম বলে আমার অসুস্থতায়ও আপনার কিছু যায় এলো না। কি করে পারলেন আমাকে হাসপাতালে ফেলে চলে যেতে? একবারও দেখতে এলেন না। আমি বেঁচে থাকি মরে যাই তাতে আপনার কি? কিছু জানাতেও চাইলেন না, খোঁজ নিলেন না আমার। তাহলে এখন এত ভালোবাসা কেন? কিসের এত প্রেম? স্বার্থ নিঃশব্দে চেয়ে রইল দুপল, পরপর মুচকি হেসে দীর্ঘশ্বাস ফেললো একটা। খুব আস্তে বলল ও। তুষির মেজাজ চটে যায়। স্বার্থর বুকে হাত রেখে ধাক্কা দেয় জোরে, ক্রোধে নিঃশেষ হয়ে বলে, সরুন আমার থেকে। ছেলেটার বুকের ক্ষততায় হাত পড়লো, প্রচন্ড ব্যথায় চোখ মুখ খিচে নিল অমনি। উফ বলে ছোট্ট একটু আর্তনাদ করতে হকচকিয়ে গেল তুষি, ভোরকে বলল, কি হলো? শান্ত চোখ মেলে চাইলো মানুষটা, মৃদু হেসে মাথা নাড়ল দুপাশে। বোঝালো কিছু না। তুষি উদ্বিগ হয়ে চেয়ে রইল তাও। তক্ষুনি শরীরের খুব কাছ থেকে এলো, কাছে চলে এলো স্বার্থ। বন্ধ হলো বাতাস যাওয়ার জায়গা। তুষি পিঠ দরজায় লেগে যায়, মাথাটা শক্ত হয় সহসা। ছোট্ট দেহ পুরুষালী দুই হাতের মাঝে আটকে যেতেই হাঁসফাঁস করে তাকালো সে। স্বার্থ খুব স্বাভাবিক চোখে বলল, তোমার কথা শেষ নিশ্চয়। শোনো, আমাকে যা বলার বলো, শুনবো সব। তোমার বকবক শোনার জন্য যতটা ধৈর্য দরকার সব আমি রপ্ত করে ফেলেছি। কিন্তু ওসব মান অভিমানের পাল্লায় আমি আর পড়ছি না। ইগো দেখিয়ে জেদ করে রেগে মেগে দূরেও যাচ্ছি না, বরং আমি এখন থেকে তোমার কাছে, খুব কাছে থাকবো। এতটা কাছে যতটা তোমার গায়ের ওড়নাও নেই, যতটা কাছে তোমার শরীরের লোমকূপও নেই। তুষি হতভম্ব হয়ে বলল, কি? ইয়েস। বিশ্বাস হচ্ছে না? প্রুফ দেব? তুষি কিছু বলার আগে স্বার্থর হাতটা চট করে ওর ঘাড়ের বাঁকে ঢুকলো, চুলের ভাঁজ ছুঁয়ে শক্ত করে ধরলো সেখানটা। পরপর মুখটা টেনে আনলো নিজের কাছে। গরম শ্বাসের ছোঁয়ায় তুষির চোখ বুজে ফেললো। বুকের ভেতর সেই বাজ পড়ার ধুকপুক ধুকপুক শব্দটা শুরু হলো আবার। স্বার্থ কেমন ফিসফিস করে ডাকে, তুষি। মেয়েটার সমস্ত শরীর শিউরে ওঠে, এলোমেলো হয় সব। প্রিয় পুরুষ এত কাছাকাছি আসাতে থিতিয়ে যায় বুকের তাল। স্বার্থ ফের ডাকলো ইঁদুর আদুরে গলায়, তুষির। তুষির পায়ের তলা অব্দি শিরশির করছে, চোখটা বন্ধ। কোনো রকমে বলল, কি? স্বার্থ আরো কাছে আসে, আরো মেয়েলি শরীরে মেশায় স্বীয় শরীর, ডাকে ফের মাদকের সুরে, আমার তুষি। তুষির বুকের বাঁ পাশে একটা কোপ পড়লো ওইটাকে, খুইয়ে গেল, খেই হারালো সে। ঠোঁট আর গলার নরম ভাঁজে আছড়ে পড়া শ্বাস, বলিষ্ঠ দেহের উত্তাপ মিলিয়ে মরে যাচ্ছে যেন। স্বার্থর নরম ঠোঁটে তার ঠোঁটে মিশে যাওয়ার বোধ হয় আর বেশি দেরি নেই। এই তো ভীষণ ছুঁই ছুঁই ভাব। মানুষটা ওকে চুমু খাবে সেদিনের মতো করে। তুষি কি সায় দেবে নাকি ধাক্কা দিয়ে সরিয়ে দেবে? দোটানায় ভুগতে থাকা মেয়েটা সিদ্ধান্তে যেতে পারল না। পূর্বেই কানে এলো সেই সেতারের ধ্বনি, ডাকছে ফের, তুষি। হ হু, কফি বানাতে পারো? তুষি ভ্যাবাচাকা খায়, তড়াক করে চোখ মেলে বলে, হ্যাঁ। স্বার্থ ছেড়ে দেয় ঘাড়, সরে যায় অমনি। উল্টো ঘুরে ইউনিফর্মের বোতাল খুলতে খুলতে বলল, তোমার জন্য 1 কাপ কফি, 1 চামচ চিনি দিয়ে দিও। আমার জন্য 1 কাপ কফি, 1 চামচ চিনি দিয়ে যাও। তুষি আশ্চর্য হয়ে চেয়ে রইল, পরপর লজ্জায় নুয়ে পড়ল দুনিয়া। ইসো কি ভাবছিল! ইস ইস। স্বার্থ ইউনিফর্ম পুরোপুরি খুলেছে। খালি গায়ে তুষির চোখ পড়লো সরাসরি ওর ব্যান্ডেজের উপর। সাফেদ রঙে এখনো রক্ত ভেসে আছে। আঁতকে উঠলো মেয়েটা, চিৎকার ছুড়ল সজোরে, আল্লাহ! এ কি হয়েছে? হঠাৎ নিনাদে ভোরকে ফিরে চাইলো স্বার্থ। বুকের ব্যান্ডেজটাও এবার দেখলো তুষি। মাথায় আকাশ ভাঙলো যেন। মরিয়া হয়ে ছুটে এলো কাছে, অস্থির হয়ে বলল, আল্লাহ! আল্লাহ! এ কি? বুকেও তো! বুকের ব্যান্ডেজে আঙ্গুল ছোঁয়ায় সে, উৎকণ্ঠিত হয়ে বলে, কি হয়েছে আপনার? কেটেছে কিভাবে? স্বার্থ অবাক হয় একটু, তুমি জানতে না? কি জানবো? কেউ বলেনি কিছু? কি বলবে? স্বার্থ জিভে ঠোঁট ভেজালো, শ্বাস ফেললো ছোট্ট, বলল, আমার মাথাটা ব্যথা করছে, কফি খাই। তুষির মনোযোগ এই কাটাছেঁড়ার উপর। অল্পতেই চোখ ভিজে গেল জলে। উতলা হয়ে বলল, আগে বলুন এসব কি করে হলো?
এভাবে কাটলো, রক্ত কেন? আল্লাহ, ব্যথা করছে না? করছে। তাহলে তো কষ্ট হচ্ছে আপনার। কি করলে কমবে? তুমি কি ব্যথা কমাতে চাও? চাই, চাই তো। কি করলে কমবে বলুন? কি ওষুধ লাগাবো? ওষুধের দরকার নেই। শুধু আমি কাছে গেলে ছটফট করবে না। তাহলে তোমাকে জোর করতে হয়। আরো বেশি ব্যথা লাগে। টুসির মুখটা কাঠ হয়ে গেল। টলটলে দৃষ্টি নিয়ে বলল, আপনি ইয়ার্কি করছেন? হ্যাঁ। কাঁদছো কেন? আমি তো এখন ঠিক আছি। কে বললো আপনার জন্য কাঁদছি? তবে অয়নের জন্য? টুসির নাক ফুঁসে ওঠে। আবার? আমি ভালো কফি বানাতে পারি না, সেজন্য কাঁদছি। হেসে ফেললো সার্থ। বলল না কিছু। ইউনিফর্ম পাল্টে শার্ট পরলো গায়ে। পুরোটা সময় চেয়ে রইল টুসি। মায়ায় বুক খসে যাচ্ছে তার। সকাল থেকে ওকে সামলাতে সার্থর কম খাটতে হয়নি। এই শরীর নিয়ে আবার ওকে সমেত সিঁড়ি বেয়ে উঠেও ছিল। একটু আগে অত জোরে ধাক্কা দিয়েছে, এজন্যই উনি অমন করেছিলেন। ইস! সার্থক ঘাড় ফিরিয়ে জিজ্ঞেস করলো, চেঞ্জ করবে না? ব্যাগে তোমার কাপড় আছে, দেখো কোনটা পরবে। আমার কাপড়? জামিলকে দিয়ে কিনিয়েছিলাম। আবার? স্বার্থ আর উত্তর দিল না। তুষি দীর্ঘশ্বাস ফেলল। পরনের জামা পাল্টানো দরকার। কাল থেকে তো এটাই পরে আছে। ও লাগেজ খুলে বাধ্য হয়ে হাতের কাছে যা পেল তাই তুলল। ওয়াশরুমের দিকে যেতে নিলেই স্বার্থ বলল, ওখানে লাইট নেই, রুমেই চেঞ্জ করো। তুষি দাঁড়িয়ে রইল চুপ করে। ও বলল, কি? চেঞ্জ করো? মেয়েটা তাজ্জব হয়ে বলল, তো আপনি বাইরে যাবেন না? স্বার্থ অবাক হয়ে বলল, বাইরে? আমি কেন বাইরে যাব? চেঞ্জ আমার সামনেই করো। তুষি চিৎকার করে উঠে, কি? উফ, চেঁচাচ্ছ কেন? আমরা স্বামী স্ত্রী না? তুমি চেঞ্জ করলে আমি দেখব, আমি চেঞ্জ করলে তুমি দেখবে। একেই তো ইকুয়ালিটি বলে। তুষির সারা মুখ লজ্জায় লাল হয়ে গেল। চোখ দুটো খিচে দুম করে কাপড়গুলো সোফায় ছুঁড়ে মারল। সোফায় ছুটে বের হতে নিলে ভূতের মতো এসে পথ রোধ করে দাঁড়ালো স্বার্থ। একটু চমকে গেল মেয়েটা। ভুরু নাচিয়ে বলল, কোথায় যাওয়া হচ্ছে? দাদা, রান্নাঘরে। উহু, এই রুম থেকে তো বের হওয়া যাবে না। তুষির নির্বোধ বনে বলল, কেন? স্বার্থ কি যেন ভাবলো। তুষির হাতটা খপ করে ধরলো এক হাতে, আরেক হাতে চাবি নিয়ে বাইরের ঘরে এলো। ফ্ল্যাটের সদর দর লক করলো আগে। একবার টেনে দেখলো খোলা যাবে কিনা। বলল, এটা সেফ, কিন্তু তাও তোমাকে বিশ্বাস নেই। জানালা ভেঙে পালাতে পারো। তুষির মেজাজ খারাপ করে বলল, আমি কি ডাকাত? জানালা ভেঙে পালাবো কেন? এত কথার দরকার নেই। যা লাগবে রুমে, যা হবে রুমে, যা করব রুমে। আপাতত রুমের বাইরে যাবে না, বারান্দাতেও না। পালানোর ফন্দি করে লাভ নেই তুষি। আমি যখন ধরেছি, এই ধরা ছাই দিয়ে মাছ ধরার মতো। আমি যতক্ষণ না মরবো তুমি রেহাই পাওয়ার কথা ভুলে যাও। তুষি বুঝতে পারলো না ও কি বলবে। ক্লান্ত চোখ মেলে চেয়ে রইল শুধু। আজ প্রতি মুহূর্তে একটা নতুন স্বার্থকে দেখছে ও। আবিষ্কার করছে একজন নতুন মানুষ। কিন্তু ছাড়া পেতে কে চায়? তুষিও তো চায়নি। ও তো থাকতে চেয়েছিল, বরং স্বার্থ নিজেই ছেড়ে দিয়েছিল ওকে। তাহলে এই হঠাৎ উদয় হওয়া প্রেম এলো কেন? সার্থক ঘরে এসে দরজা আটকে দিল। দুটো সিটকিনি তুলল। আবার লকটাও টিপলো সাথে। তুষি ফোঁস করে শ্বাস ফেলে বলল, এখন কফিটা কি দিয়ে বানাবো শুনি? রুমের কর্নারের দিকে ভুরু দিয়ে ইশারা করলো সার্থ। তুষি চেয়ে দেখলো ওখানে একটা টেবিল, কেটলি আর চা কফির সব জিনিসপত্র রাখা। অথচ সে এতক্ষণ খেয়ালই করেনি। মেয়েটা ভদ্র ন্যায় এগুলো সেদিকে। স্বার্থের ঘরে সব জানালা বন্ধ করে দেয়। আটকে দেয় বারান্দার দরজাটাও। মোটা ভারী পর্দাগুলো মেলে মেলে রাখে। এমনি সন্ধ্যের শেষ। আর ঘর আরো অন্ধকার হয়ে গেল এতে। টুসি বলল, এমা, অন্ধকারে কাজ করব কি করে? স্বার্থ কোথায় বোঝা গেল না। উত্তর দিল সাথে সাথে, পৃথিবীর সব থেকে জরুরি কাজ অন্ধকারেই হয়। টুসি রেগে মেগে বলল, আপনি আলো জ্বালাবেন? আলো জ্বালানি। তবে চট্টে করে আগুন ধরলো লাইটারে। সেই আলোয় ভেসে উঠল স্বার্থের পোক্ত হলদে মুখটা। টুসির ভেতর শুদ্ধ নড়ে ওঠে দোলে ভীষণ শব্দে। চট করে মাথা নুইয়ে নেয় সে। বড় থাই গ্লাসের জানালার দুপাশের কর্নারে বসানো দুটো টেবিল। বড় বড় দুখানা ক্যান্ডেল সেট ছিল। প্রত্যেকটাতে 6টা রঙিন মোম বসানো। স্বার্থ লাইটার দিয়ে সনুপন হাতে প্রত্যেকটা মোম এক এক করে জ্বালায়। এক একটি মোমের আলো যেন তুষির গায়ে উড়ে এসে লাগায় এক একটি কোণঠার খোঁচা। ঘরে আর অন্ধকার নেই। মোমের আলোয় চারপাশ ছেয়ে গেল। স্বার্থ শেষ মোম ধরানোর সময় ঘাড় বাঁকা করে এক পল চাইল তুষির পানে। ওই ক্ষুরধার দৃষ্টিতে মেয়েটার পিঠের হাড় ছুঁয়ে কিছু একটা নেমে গেল অমনি। ঢোক গেলে ফের চিবুক নামিয়ে নিল গলায়। কি করতে চাইছেন উনি? তুষি রেগে আছে বুঝেও জ্বর করবে বুঝি? মেয়েটা খুব টেনে হিঁচড়ে মনোযোগ চায়ের কাপে ফেললো। হাত
গুলো কাঁপছে। স্বার্থ নির্লিপ্ত ভঙ্গিতে কাউচে বসে টেলিভিশন ছাড়লো। ঘরে থাকা টেলিফোনটা বাজলো তক্ষুনি। টেবিল পাশে হওয়ায় হাত বাড়িয়ে রিসিভার তুলে কানে ধরলো স্বার্থ। হ্যাঁ বল, কি করে বুঝলে আমি ফোন করেছি? এখানে তুই ছাড়া আমাকে কে খুঁজবে? তাও ঠিক, শোন না, অয়ন্ত তোকে সন্দেহ করেছে। আমার ভাই, একটু বুদ্ধি তো থাকা উচিত। আমি এখন ওকে নিয়ে তুষিকে খুঁজতে যাচ্ছি। কোথায় যাবি? ভাবছি মাওয়াটাও ঘুরে আসবো। যদি ভুলিয়ে ভালিয়ে ইলিশ খাইয়ে দেই, মাছের ডিম খেয়ে তুষিকে ভুলেও যেতে পারে। ভালো বুদ্ধি না? বাকিদের কি অবস্থা? আঙ্কেলরা কেউ নেই, তুষির মা কাঁদছে আর তোর মা তোর জন্য খুন্তি রেডি করছে। এলেই পিছনে সপাত সপাত বাড়ি মারবে। যত সব বাজে কথা। জামিল হাসলো পরপরই, ফিসফিস করে বলল, তুষি কি নর্মাল হয়েছে? এখনো না। শোন, তুই কিন্তু এখন ওর কাছে সিনেমার ভিলেন। বিয়েতে জোর করলেও আর কিছুতে জোর করিস না, পরে সংলাপ শুনিয়ে দেবে। শয়তান তুই, আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। স্বার্থ রিসিভার বাম কান থেকে ডান কানে আনলো, ঠান্ডা চোখ ফেলে রাখলো অদূরে কাজে ব্যস্ত তুষির দিকে, বলল, মন তো আরো আগেই দিয়েছি, এখন যা বাকি সেটা আমি নিজেই নিয়ে নেব। জিভ কাটলো জামিল, হতভম্ব সে। স্বার্থ লাইন কেটে দিয়েছে। ও ফোনের দিকে চেয়ে হতাশ গলায় বলল, বিয়ে হতেই ছেলেটার মাথা খারাপ হয়ে গেল। তো সে কফি বানাতে শিখে গিয়েছে বহুদিন আগে। যবে থেকে স্বার্থর প্রেমে পড়েছিল, তবে থেকে মানুষটার প্রিয় অপ্রিয় খুঁটিনাটি খেয়াল ও রেখেছে। হ্যাঁ, হয়তো স্বার্থ ওকে নিজের কোনো কাজ করতে দিত না, মানা করত ওর ঘরে ঢুকতে, কিন্তু তুষি মনে প্রাণে সব রপ্ত করে রেখেছিল, যাতে কোনো একদিন স্বার্থ মুখ ফুটে কিছু বললে ও চুটকিতে সেটা নিয়ে সামনে হাজির হতে পারে। তাই তুষি জানে স্বার্থর পছন্দ কি, অপছন্দ কি। স্বার্থর প্রিয় রং সি গ্রিন, প্রিয় খাবার খিচুড়ি দিয়ে গরুর মাংস, চায়ের থেকে কফি প্রিয় তার। সে টি শার্টের চেয়ে শার্ট বেশি পরে, তাও কোনো ড্রাগ নেই, সব সফট লাইট রঙের। এরকম আরো কত কত পিওর লিস্ট তুষি আয়ত্তে রেখেছে, হিসাব নেই। মানুষটাকে প্রতিনিয়ত পড়েছেও, একটু একটু করে মুখস্থ করেছে। আজ কফি বানাতে তুষির অসুবিধে কিছু হলো না, বরং এই প্রথমবার স্বার্থ ওকে নিজের জন্য কিছু করতে বলেছে, কিছু চেয়েছে নিজে থেকে। ভেতর জুড়ে বসে থাকা ভালো লাগা নিয়ে তুষি সুনিপুণ যত্নে কফি বানালো। স্বার্থ টেলিভিশন ছেড়েছে তখন, ইউটিউব ধরলো সেথায়। দেয়ালে ঝোলানো একটা 42 ইঞ্চি টিভির আলোয় মোমের আলোগুলো বড্ড ফিকে হয়ে যাচ্ছে। তুষি চামচ নাড়তে নাড়তে যখন সোজা হলো, সরাসরি টিভিতে গিয়ে পড়ল তার চোখ। স্ক্রিনে নারী পুরুষের ভীষণ অন্তরঙ্গ ধ্বনির ঘনিষ্ঠ দৃশ্য চলছে সেখানে। যন্ত্রের মধ্যে ভেসে আসছে ঝিমঝিম করা সুরেলা এক গান। तेरे बिन सुनी सुनी है बाहें, तेरे बिन प्यासी प्यासी है निगाहें, तेरे बिन आसार मेरी आहे तेरे बिन। আগুনের উত্তপ্ত শরীরে লাগলে যেমন হয়, তেমনি লজ্জায় উঠায় তুষি সারা মুখ ঝলসে গেল অমনি। গানের প্রতিটি সুর আর দৃশ্যের খোলামেলা আবেদন যেন নিস্তব্ধ ঘরটাকে এক টুকরো অবর্ণনীয় অস্বস্তি ছড়িয়ে দিল নিমিষে। তুষি কি করবে বুঝতে পারলো না। হাত পা কাঁপলো, কাঁপলো শীর্ণ বুক। ঘাম ছোটার সাথে সাথে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে যেন। কিন্তু ও ঠিক বুঝেছে স্বার্থর ফন্দি। ইচ্ছে করে এসব গান চালিয়েছে, তাই না? তো সে শক্ত থাকতে চাইলো, পারলো না। হচ্ছে না, চলছে না পা দুটো। মনে হচ্ছে এক্ষুনি মাটিটা দুভাগ হলে ভালো হতো। মুহূর্তে এত লজ্জার ভার নিয়ে ঢুকে যেত সেখানে। তুষি এলোমেলো চোখে এদিক ওদিক তাকাতেই বুকের দুরু দুরু ভাব কমতে হাত তুলে নাকের ডগায় জমতে থাকা ঘামের কণা মোছে। অথচ মেয়েটার এত অস্থিরতা নীরবে আড়ালে উপভোগ করলো স্বার্থ। গালের ভেতর জিভ নেড়ে দুষ্টু হাসলো সে। ও জানে ওর ঠিক বাম পাশে কয়েক হাত দূরে দাঁড়ানো তুষি লজ্জায় পাথর হয়ে আছে। রিমোট তুলে গানের ভলিউম আরো একটু বাড়িয়ে দিল স্বার্থ। টেনে টেনে একটা বোল্ড সিন বারবার আনলো। অমন করেই বলল, কফি কোথায় আমার? এই চোর! তুষি রাগ করবে না গালি দেবে সন্দিহান হয়ে পড়ল। ঠোঁট টিপে খিটমিট করে দুদণ্ড দেখলো লোকটাকে। বেহায়ার মতো টিভি দেখছে, বোঝাতে চাইছে যেন তুষির হাব ভাবে কিচ্ছু যায় আসে না। কিন্তু তলে তলে যে মজা নিচ্ছে বোঝে না ও। ভেঙচি কাটলো তুষি, লুকোতে চাইলো স্বীয় বেহাল দশা। কোনো রকমে পাটা টেনে টুনে এগিয়ে এলো আস্তে, চিবুক গলায় রেখে টি টেবিলের উপর রাখলো কফির মগটা। ফিরতে নিলে দুরন্ত পায়ে দুরন্ত হাতের কবজি ধরে হ্যাচকা টান মেরে নিজের কোলের উপর বসিয়ে দিল স্বার্থ। চমকে গেল তুষি, তাকালো হতবুদ্ধি বনে।
স্বার্থ নিঃসংকোচে ঠান্ডা হাত গলিয়ে কোমরের বাঁক পেঁচিয়ে ধরল ওর কামিজের ওপর থেকে। ওই স্পর্শের উন্মাদনা টের পেল তুষি। শিহরণে তপ্ততায় থরথর করে উঠল মেয়েটার শরীর। মোমের প্রভায় তুষির সুন্দর মুখটা সতেজ পলাশের মতো লাগলো তখন। অন্তর্ভেদী চাহনিতে 2 সেকেন্ড চেয়ে রইল স্বার্থ। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সারা মুখ, চোখ ফেরালো, তারপর অন্য হাতে তুললো কফি মগটা, কাপের গায়ে ছোট্ট এক চুমুক দিয়ে বলল, ওম, নট ব্যাড। তুষির বিহ্বলতা কাটেনি। অমন হকচকিয়ে বলল, এটা কি হলো? স্বার্থ উত্তর দিল না, ফটাফট কতগুলো চুমুক দিয়ে কাপ খালি করলো আগে। এবার মুচড়ে উঠল তুষি, রেগে মেগে বলল, কি রকম অসভ্যতা এটা! কোনটা? তুষি আরো চটে যায়। এভাবে আমাকে! পুরো কথা বলার আগে স্বার্থ নিজের সরু নাক ওর চুলের ভাঁজে রাখলো। সেদিনের সেই পার্টির মতো নয়, ছুলো আজ গলার নগ্ন নরম ত্বকে। একচোট ঘষলো নিজের নাকটা, শ্বাস টানলো বড় করে, যেন শুষে নিল সব ঘ্রাণ। তুষির কথা হারিয়ে যায়, পান শুদ্ধ ছটফটিয়ে ওঠে, কাঁপুনি বইল রন্ধে রন্ধে। কানের লতিতে ঠিকরে পড়া উষ্ণতায় গলায় এসে থমকে দাঁড়ায় ক্ষুদ্র যান। স্বার্থর গায়ের চড়া পারফিউম আর পুরুষ দীপ্ত ঘানে অবশ হয় ধরণী। ততস্থ সরতে চাইলে আরো জোরে চেপে ধরলো স্বার্থ। কোমরের লতানো বাঁকে আঙ্গুলের ছাপ পড়তে অসহায় চোখে তাকালো মেয়েটা। জিজ্ঞেস করলো নিভু স্বরে, কি চাইছেন আপনি? ছুতে। তুষি কোমর থেকে হাতটা সরাতে সরাতে বলল, ছুঁয়েছেন, ছাড়ুন এবার। স্বার্থ গলায় নাক ঘষতে ঘষতে জবাব দেয়, এভাবে না, স্বামীরা যেভাবে ছয় সেভাবে। তুষির বুক শুকিয়ে গেল, তুতলে বলল, মামা, মাথা খারাপ লোক। স্বার্থের নীরের স্বর গভীর হলো আরো। গরম নিঃশ্বাস লুটিয়ে দিয়ে ফিসফিস করে বলল, আমার মাথাটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে তুষি। দিনকে দিন তোমাকে ছোঁয়ার জন্য কেমন পাগল হয়ে যাচ্ছি। তুষি মরিয়া হয়ে বলল, ছাড়ুন, ভালো লাগছে না আমার। কেন? হিসেব মতো আজ আমাদের বিয়ের প্রথম রাত। এই রাতে কি হয় জানো? না, জানতে চাই না। আপনি জেনে বসে থাকুন। আমি জানাবো কিভাবে? আমারও তো প্রথম বিয়ে হলো। আপনি আমাকে ছাড়বেন? ছাড়িয়ে নাও। তুষি হাতটা জোর খাটিয়ে কোমর থেকে সরালো। ওকে ঠেলে সরিয়ে উঠতে গেলে অমনি বুক চেপে ছোট্ট একটু আর্তনাদ করলো স্বার্থ। উফ! তুষি উৎকণ্ঠিত হয়ে বলল, লেগেছে? লাগবে না, বলেছিলাম ছটফট করো না। তুষি ব্যস্ত হলো চিন্তায়, অথচ উদ্বিগ্ন মেয়েটাকে তক্ষুনি ছিনিয়ে নেওয়ার মতো পেশিবহুল 2 বাহু মেলে ফের কাছে টেনে নিল স্বার্থ। বুকের ভেতর আস্ত শরীরটা ঠেসে ধরে বলল, কারো শরীর এত নরম হয়? বেশি জোরে ধরলে গলে যাবে না তো? তুষি হতভম্ব, স্তব্ধ। বুঝলো ওসব নাটক। চেতে একাকার হয়ে বলল, আপনাকে আমি মেরে ফেলবো। আচ্ছা, আমি তো চাইছিই মরতে। যার তরে ঘায়েল হয়েছি সে আমার ঘাতক হলে সেই মৃত্যু মঞ্জুর আমার কাছে। তার আগে একটু ছুঁয়ে নিই মন ভরে। তুষির কণ্ঠে আরো নিঃসহায় শোনালো, এমন করছেন কেন? আপনি কিন্তু আমাকে জোর করছেন। এটা জোর নয়, একটু আদর করতে চাইছি। কথা বলার ব্যাপারে আমি যত লিমিটেড, ছোঁয়াছুঁইতে আজ তার দ্বিগুণ লিমিটলেস হতে চাইছি। এই তো। তুহি মহা বিপদে পড়েছে। না পারছে এইভাবে স্বার্থর কোলে বসে থাকতে, না পারছে কোনো দিকে তাকাতে। টিভিতেও ওই গান চলছে এখনো। অতিষ্ঠ হয়ে বলল, কি চালিয়েছেন এসব? বাবা, বন্ধ করুন, বন্ধ করুন। রিমোটের দিকে হাত বাড়াতে গেলেই ছো মেরে সরিয়ে ফেললো স্বার্থ। চলুক, তোমার সমস্যা কোথায়? আমার ভালো লাগছে না, ছি, নোংরা গান। তুমি রোমান্স বোঝো? বুঝতে চাই না। আপনি এটা সরান। ইস, এগুলো কেউ দেখে? বাট আই এম আ বিগ ফ্যান অফ ইমরান হাশমি। কিছু ব্যাপারে আমি কিন্তু ওর চেয়েও বোল্ড হতে পারি। বলতে বলতে স্বার্থর অবাধ্য হাতটা তুষির কামিজের ভাঁজে ঢুকলো, বসলো গিয়ে মসৃণ উদরে। অমনি হতবাক হয়ে চাইলো মেয়েটা, হাঁসফাঁস করে বলল, আপনাকে আপনাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি খুব অসভ্য একটা লোক। স্বার্থ নিঃসংকোচে হাসলো, বলল, আশ্চর্য! আমি অভদ্র না হলে আমার বংশ বাড়বে কিভাবে? তুষির কানে আর কিছু ঢুকলো না। পেটের মেদুর ত্বকে খসখসে আঙ্গুলগুলো ছুতেই বরফের মতো শক্ত হয়ে গেল। অস্পষ্ট বলল, হাত সরান। স্বার্থ শুনলো না, উল্টে মাথা খারাপ হয়ে গেল তুষির এত কাছে আসায়। চোখ জুড়ে জেগে বসলো গভীর গাঢ় নেশা। মেয়েটার গাল দুটো 2 আঙ্গুলে চেপে ধরে নিজের দিকে ফেরালো সে। চোখে চোখ পড়ল সরাসরি। পুরুষালী দৃষ্টি জোড়ায় গা হিম করা আদিম তৃষ্ণা দেখে শিউরে উঠল তুষি। সেকেন্ড খানিকও তাকাতে পারলো না, জোরসে চোখ বুজে ফেললো। স্বার্থ একটা আঙ্গুল ওর সারা গালে আলতো করে বোলায়, বৃদ্ধাঙ্গুল ছোঁয়ায় নিচের পেল্লব ঠোঁটে। ইস্পাতের মতো দৃঢ় স্বরে আফিম মিশিয়ে হিসিয়ে ডাকলো,
এই চোর! টুসির সারা শরীরে ভূমিকম্পন নামলো। ঠোঁট দুটো ঠক ঠক করে কাঁপছে। স্বার্থের জলজলে চোখ গাঢ় আকর্ষণ নিয়ে দেখলো ওর তীরে অধৈর্যরা। ভেতরটা যেন ছুতে আরো ব্যাকুল হয়ে উঠল। কেমন করে বলল, মে আই কিস ইউ ওয়ান মোর টাইম বেব? টুসি উত্তর দেবে কি বোঝেই নিও। স্বার্থ নিজেই দিশেহারা নাবিকের ন্যায় উন্মত্ত হয়ে আওড়ালো। একটা চুমু খাই সেদিনের মতো। আটকে চাইলো মেয়েটা, উদ্গ্রীব হয়ে ছাড়াতে চাইলো নিজেকে। না ছাড়ুন। স্বার্থ নির্লজ্জতার সীমা ডিঙিয়ে ফেলার পিপাসায় মাতলো আর খেই হারালো নিয়ন্ত্রণের অনুমতি নিল না আর। বাঘের মতো ঠোঁট দুটো হামলে পড়লো তুষির গলার খাঁজে। একের পর এক ঝড়ের মতো চুমু খেলো সেখানে। শরীরের বাঁকে আরো গাঢ় হয়ে বসলো তার হাত। ঘাট থেকে অনেকটা নামিয়ে ফেললো কামিজ। পাগলের মতো বসিয়ে দিল দাঁত। যখন ওই ঠোঁট তুলে ঠোঁট ছুতে আসবে স্পর্শ পেল এক ছটা ভেজা চটচটে গালে। চট করে মুখ তুলে চাইলো স্বার্থ। ভাঙলো তার ঘোর। তুষির চোখ বন্ধ, অথচ কান নিচ বেয়ে পানি পড়ছে গালে। ও অবাক হয়ে বলল, কাঁদছো তুমি? ঝাপসা চোখে চাইলো তুষি, দৃষ্টি ভেজা অভিমান নিয়ে বলল, থামলেন যে কেন? কাউচে ভালো লাগলো না? বিছানায় যাই। স্বার্থর মুখটা থমকে যায়। আলগা হয় হাত দুটো, কোমল গলায় বলে, খারাপ লেগেছে তোমার? খারাপ? আপনি আমার খারাপ ভালো নিয়ে ভাবেন বুঝি? ভাবলে এইভাবে জোর করতেন না, সময় দিতেন আমাকে। বলতে বলতে ফুপিয়ে উঠল তুষি। স্বার্থ ফোঁস করে শ্বাস ফেলল। কোল থেকে সরিয়ে দিল তুষিকে। অথচ দম ফেলার আগেই ঝট করে ওর শরীরটা তুলে আনলো দু হাতে। সত্যি সত্যি ওকে বিছানার দিকে এগোতো দেখে পায়ের মাটি সরে গেল তুষির। চোখে অবিশ্বাস নিয়ে মানুষটার পানে চাইল সে। স্বার্থ সোজা এসে বালিশে শোয়ালো ওকে। বেডসাইড টেবিলের উপর জ্বলন্ত মোমবাতি ফু দিয়ে নেভাতেই হালকা অন্ধকার ছেয়ে এলো ঘরে। সেই তিমিরের বুকটা জ্বলে গেল তুষির। বুঝে নিল স্বার্থ বোধ হয় এমনই, যে প্রয়োজন বোঝে, চাহিদা বোঝে, যেটা দরকার নেবেই। ওই পাশের মানুষটার মন বুঝবে না তার কেমন লাগছে। স্বার্থর পাশে শয় তখনই। তুষির এই হা হুতাশের মাঝে ওর হাত টেনে নিজের বুকে নিয়ে যায়। মাথাটা হৃদয় বরাবর চেপে রেখে বলে, ঘুমাও। তুষি বিস্মিত স্তম্ভিত। হা করে তাকাতে নিলে বাদ সাধল স্বার্থ। মাথা তুলতে দিল না। উল্টে চড়া কণ্ঠে বলল, ঘুমাতে বলেছি। কথা না শুনলে এবার সত্যিই রেপিস্ট হয়ে যাব। চোখ বন্ধ করো। কি করো? কি করো? টুসি ধরফর করে চোখ বুজে রাখলো। টের পেল স্বার্থর হৃদস্পন্দনের প্রখর গাঢ় শব্দ। পরপর টের পেল মাথার চুলে হাত বোলাচ্ছে মানুষটা। কেন যেন দুনিয়া উথাল পাথাল করে কান্না পেল তুষির। মন চাইলো এই পাথরের মতো শক্ত শরীরটার দু হাতে আগলে ধরে কিছুক্ষণ হাউমাউ করে কিন্তু না। আবেগের রাশ টেনে নিজেকে সামলে নিল। চুপ করে রইল কিছুক্ষণ, পরপর সরে যেতে নিলে স্বার্থ চেপে রাখলো আবার। খুব মোলায়েম স্বরে বলল, ভয় নেই, কিছু করব না। তুমি না ডাকলে আর যাব না আমি। তবে আলাদা শুতেও পারবো না। এখন থেকে এভাবেই ঘুমোবো। আলাদা ঘুমানোর কথা যখনই মাথায় আনবে তখনই আমার একটু আগের রূপটা দেখবে। মনে থাকবে? এই চোর, মনে থাকবে? শেষটুকু ধমকে শুধালো। তুষি গড়গড়িয়ে বলল, থাকবে, চলবে, ইনশাআল্লাহ।